ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে 17তম পর্ব। নিকিয়া পতনের পর ক্রুসেডারদের পরবর্তী পদক্ষেপ। নিকিয়া পতনের পর এক সপ্তাহের বিশ্রাম শেষেই ক্রুসেডাররা সামনে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেয়। এবার তারা দক্ষিণ পূর্বে কিলিজ আরসালানের নতুন রাজধানী কুনিয়ার দিকে অগ্রসর হয়। কুনিয়ার পথে ক্রুসেডাররা নিজেদের দুই ভাগে বিভক্ত করে নিয়েছিল। এক অংশ ছিল সম্পূর্ণ নরম্যানদের নিয়ে গঠিত। বোহেমন্ড ও ট্যানক্রেডের নেতৃত্বাধীন ইতালিয়ান নরম্যানদের পাশাপাশি রবার্ট ও স্টিফেনের নেতৃত্বাধীন ফ্রেঞ্চ নরম্যানরাও এ অংশে ছিল। এই অংশের সর্বাধিনায়কত্বের দায়িত্ব ছিল বোহেমন্ডের কাঁধে। অভিজ্ঞ সেনাপতি টেটিকিয়াস এর নেতৃত্বে বাইজেন্টাইন বাহিনীর একটি অংশ এই দলের সঙ্গে ছিল। ক্রুসেডার বাহিনীর দ্বিতীয় অংশটি ছিল চতুর্থ রেমন্ডের নেতৃত্বাধীন দক্ষিণ ফ্রান্সের বাহিনী ও গডফ্রের নেতৃত্বাধীন উত্তর ফ্রান্স ও লোরেন অঞ্চলের বাহিনীর সমন্বয়ে গঠিত। এই অংশের সর্বাধিনায়ক ছিলেন চতুর্থ রেমন্ড। উভয় বাহিনী নিজেদের মধ্যে প্রায় 10 কিলোমিটার দূরত্ব রেখে সমান্তরালে অগ্রসর হতে থাকে। সিদ্ধান্ত হয় যে দুরি আলম নগরীর প্রাচীন ধ্বংসপ্রাপ্ত এলাকায় উভয় বাহিনী পরস্পর মিলিত হবে। এলাকাটি নিকিয়া থেকে দক্ষিণ পূর্বে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। কয়েকটি বিষয় বিবেচনায় রেখে ক্রুসেডার বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে রওনা হয়েছিল। একটি বিষয় হলো এর ফলে তাদের রসদ ও খাবার দাবার সংগ্রহ সহজতর হবে, কারণ খাদ্য সংগ্রহের ক্ষেত্রে তারা পথের বিভিন্ন শস্য ক্ষেত্রে বিদ্যমান ফল ফসলের উপরই নির্ভর করেছিল। অপরদিকে পানির জন্য তারা নির্ভর করেছিল এ অঞ্চলে বিদ্যমান বিভিন্ন ঝর্ণা ও কূপের উপর। আরেকটি দিক হলো এর ফলে সৈন্যদের চলার গতি দ্রুত ও সহজতর হবে, কারণ বিদ্যমান পথঘাট যতই প্রশস্ত হোক না কেন এই বিশাল বাহিনীর জন্য তা যথেষ্ট ছিল না। ক্রুসেডার বাহিনীর এভাবে বিভক্ত হয়ে চলার আরেকটি লক্ষ্য ছিল পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলজুক সৈন্যদের নিরাপত্তা চৌকিগুলো ধ্বংস করা। সেলজুক গোয়েন্দাদের ধোঁকা দেওয়া অন্যতম উদ্দেশ্য ছিল, কারণ সম্ভাবনা ছিল যে সেলজুক বাহিনী ক্রুসেডার বাহিনীর একটি অংশকেই পূর্ণ বাহিনী মনে করে তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আর এমনটি ঘটলে নিশ্চিত করেই মুসলমানদের যুদ্ধ পরিকল্পনায় বড় ধরনের সমস্যা সৃষ্টি হবে। বাস্তবে এই সুবিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধে এমনটি ঘটেছিল। দুরি আলুমের যুদ্ধ। বোহেমন্ডের নেতৃত্বাধীন অংশটি দুরি আলুম অঞ্চলে পৌঁছে দেখতে পায় যে সেখানকার সমতল ভূমি ও উচ্চভূমিতে মুসলিম বাহিনী তাদের অপেক্ষায় আছে। কিলিজ আরসালান ও গাজী বিন দানিশমান্দ উভয়ের বাহিনী মিলে মুসলিম বাহিনী গঠিত হয়েছিল। ক্রুসেডারদের প্রত্যাশা মতোই মুসলিম বাহিনী মনে করেছিল যে বোহেমন্ডের নেতৃত্বাধীন এই বাহিনীটি অন্তত এ অঞ্চলের পূর্ণ ক্রুসেডার বাহিনী। 1097 খ্রিস্টাব্দের 1 জুলাই উভয় বাহিনীর মধ্যে প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। প্রথম দিকে যুদ্ধ পরিস্থিতি ক্রুসেডার বাহিনীর প্রতিকূলে চলে যায় এবং উজ্জীবিত মুসলিম বাহিনী প্রত্যাশা করে যে কিছুক্ষণের মধ্যেই জয় তাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু এরই মধ্যে আকস্মিকভাবে চতুর্থ রেমন্ড ও গডফ্রের নেতৃত্বাধীন ক্রুসেডার বাহিনীর অপর অংশটি উপস্থিত হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। ফলে যুদ্ধ পরিস্থিতি উল্টে যায় এবং যুদ্ধক্ষেত্রে ক্রুসেডারদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। অবশ্য ক্রুসেডার সেনাপতি বোহেমন্ড এ সময় আহত হন। কিছুক্ষণের মধ্যেই মুসলিম বাহিনীর দুর্বলতা প্রকাশ পেতে শুরু করে এবং তারা তিক্ত পরাজয়ের শিকার হয়। কিলিজ আরসালান বিপুল পরিমাণ রসদ ও যুদ্ধলব্ধ সম্পদ ফেলে দ্রুত পালিয়ে এশিয়া মাইনরের গভীরতম অংশে চলে যান। ইতিহাসে দুরি আলমের যুদ্ধ নামে খ্যাত এ যুদ্ধের মাধ্যমে ক্রুসেডারদের দ্বিতীয় নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়। দুরি আলমের যুদ্ধক্ষেত্র। দুরি আলমের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের ফলে নিকিয়া পতনের প্রভাব আরও গভীরে পৌঁছায়। ক্রুসেডার বাইজেন্টাইন ও আর্মেনীয়দের মনোবল আরও অনেক গুণ বৃদ্ধি পায়। মুসলিম বাহিনীর মনোবল পতনের সর্বনিম্ন স্তরে উপনীত হয়। রোমান সেলজুক নেতা কিলিজ আরসালান এরপর আর সরাসরি ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হননি। তিনি পথের সকল নগরী ও জনপদ অরক্ষিত ফেলে পালিয়ে চলে যান। ফলে ক্রুসেডাররা উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ছাড়াই বিস্তৃত অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এশিয়া মাইনর অঞ্চলে ক্রুসেডার বাহিনীগুলোর গতিপথ।
এর চেয়েও দুঃখজনক বিষয় হলো নিকিয়া পতনের পর যে কুনিয়া নগরীকে কিলিজ আরসালান তার নতুন রাজধানী নির্বাচিত করেছিলেন, ক্রুসেডাররা সেখানে পৌঁছে নগরীটিকে সম্পূর্ণ জনশূন্য অবস্থায় পায়। অল্প কিছু আর্মেনীয় নাগরিক সেখানে ক্রুসেডারদের স্বাগত জানাতে অপেক্ষা করছিল। ক্রুসেডার বাহিনী অতি সহজে কুনিয়ায় কর্তৃত্ব প্রতিষ্ঠা করার পর সামনে অগ্রসর হয়ে হিরাক্লিয়ার নগরীও দখল করে নেয়। এরপর তারা উত্তর পূর্বে অগ্রসর হয়ে কায়সারিয়া নগরী জয় করে। কায়সারিয়া জয় করার পর ক্রুসেডার বাহিনী তেরস পর্বতমালার বিভিন্ন পাহাড় অতিক্রম করে মারআশ নগরীতে পৌঁছায়। মারআশ নগরীর অধিকাংশ নাগরিক ছিল আর্মেনীয় জাতিগোষ্ঠীর। তারা ক্রুসেডার বাহিনীকে সাদর অভ্যর্থনা জানায়। 1097 খ্রিস্টাব্দের 13ই অক্টোবর ক্রুসেডাররা নগরীটির কর্তৃত্ব বুঝে নেয়। এখানে এ বিষয়টি উল্লেখযোগ্য যে ক্রুসেডার বাহিনী এ সময় পর্যন্ত বিজিত সবগুলো নগরীর কর্তৃত্ব কনস্টান্টিনোপল চুক্তির দাবি অনুসারে বাইজেন্টাইন সাম্রাজ্যের হাতে তুলে দেয়। এটি সুস্পষ্ট বাস্তবতা যে এই সমর্পণ মোটেও স্বেচ্ছায় ও সন্তুষ্ট চিত্তে ছিল না, বরং ক্রুসেডার বাহিনী অভিযান চলাকালে বাইজেন্টাইন সাম্রাজ্যের সমর বিশেষজ্ঞ, পথপ্রদর্শক ও অবরোধ সামগ্রী সহ বিভিন্ন সাহায্যের পুরোপুরি মুখাপেক্ষী থাকায় অনেকটা বাধ্য হয়েই বাইজেন্টাইন সম্রাটের আনুগত্য করে যাচ্ছিল। এটিও সুস্পষ্ট অনুমিত হচ্ছিল যে পরবর্তী সময়ে প্রথম সুযোগে ক্রুসেডাররা বাইজেন্টাইন প্রভাব থেকে বের হয়ে যাবে, কারণ তারা অর্থোডক্স খ্রিস্টানদের প্রতি হৃদ্যতার কারণে কিংবা বাইজেন্টাইন সাম্রাজ্যের হত মর্যাদা পুনরুদ্ধারের লক্ষ্যে এত দীর্ঘ পথ পাড়ি দেয়নি এবং নিজেদের জানমাল বিসর্জন দেয়নি। ক্রুসেড অভিযানের মৌলিক লক্ষ্য হচ্ছে প্রতিটি বাহিনীর সেনাপতিদের সাম্রাজ্যবাদী লালসা বাস্তবায়ন, ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি ও ইসলামী প্রাচ্যের সম্পদ ভোগ করা। ক্রুসেডারদের পরবর্তী পদক্ষেপসমূহে বিষয়টি আরও সুস্পষ্ট রূপে প্রতিভাত হবে। ইসলামী প্রাচ্যের বুকে প্রথম ক্রুসেড রাজ্য। সম্ভবত এই সাম্রাজ্যবাদী লালসার প্রথম বহিঃপ্রকাশ ঘটে বোহেমন্ডের বাগ্নে টেনক্রেড ও গডফ্রের ভাই বল্ডউইনের মাধ্যমে। এ সময় তারা দুজন মূল ক্রুসেডার বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে আর্মেনীয় জনগোষ্ঠী অধ্যুষিত কিলিকিয়া অঞ্চল জয় করার লক্ষ্যে অগ্রসর হয়। 1097 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর উভয়ের নেতৃত্বাধীন বাহিনী মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং 21 সেপ্টেম্বর সরাসরি তারসুস নগরী অভিমুখে রওনা হয়। টেনক্রেডের বাহিনী দ্রুততম সময়ের মধ্যে তারসুম নগরীর কাছে পৌঁছে যায় এবং নগরীর নিরাপত্তা দায়িত্ব পালনরত তুর্কি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। তুর্কি বাহিনী ধৈর্যের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যেতে থাকলেও হঠাৎ করেই বল্ডউইনের বাহিনী উপস্থিত হয়। ফলে মুসলিম বাহিনী উপলব্ধি করে যে প্রতিরোধ প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, তাই তারা নগরী ছেড়ে পালিয়ে যায়। প্রথমে টেনক্রেড নগরীর অভ্যন্তরে প্রবেশ করেন এবং সেখানে নিজের পতাকা উত্তোলন করেন। টেনক্রেডের যেন মনেই নেই যে কনস্টান্টিনোপল চুক্তি অনুযায়ী বিজিত প্রতিটি নগরীর অধিকার বাইজেন্টাইন সাম্রাজ্যের। তারসুসের আর্মেনীয় নাগরিকরা টেনক্রেডকে উষ্ণ অভ্যর্থনা জানায়, কিন্তু বল্ডউইন এতে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হয়ে ওঠেন। একে একে কেন্দ্র করে উভয়ের মধ্যে সংঘাত সৃষ্টির উপক্রম হয়। স্বভাবতই বল্ডউইনের ক্রোধ বাইজেন্টাইন সাম্রাজ্যের স্বার্থহানির কারণে ছিল না, তার ক্রোধ ছিল আপন স্বার্থহানির কারণে। তার আশা ছিল টেনক্রেড নয়, তিনিই হবেন তারসুসের অধিপতি। শেষ পর্যন্ত টেনক্রেড নগরীটির কর্তৃত্ব বল্ডউইনের হাতে ছেড়ে দিতে সম্মত হন এবং নিজে মপসুয়েস্টিয়া নগরীর দিকে অগ্রসর হন। বল্ডউইন এবার নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠার নিদর্শন হিসেবে তারসুস নগরীর শীর্ষ দেশে তার পতাকা উত্তোলন করেন। এরই মধ্যে এমন দুটি ঘটনা ঘটে যার কারণে তারসুস অঞ্চলের পরিস্থিতি অনেকটা বদলে যায়। প্রথম ঘটনাটি হলো বোহেমন্ড তার বাহিনীর 300 সদস্যের একটি অংশকে বাগ্নে টেনক্রেডের সহায়তায় প্রেরণ করেছিলেন। তারা রাতের বেলা তারসুসে পৌঁছে জানতে পারে যে টেনক্রেড ইতিমধ্যে তারসুস ত্যাগ করে চলে গেছেন এবং নগরীটি এখন বল্ডউইনের কর্তৃত্বে আছে। তারা পরদিন সকাল পর্যন্ত নগরীর অভ্যন্তরে রাত যাপনে অনুমতি চাইলে বল্ডউইন তাদেরকে অনুমতি দিতে অস্বীকৃতি জানান এবং তাদেরকে নগরীর বাইরেই রাত কাটাতে বাধ্য করেন। 300 সৈন্য খোলা প্রান্তরে ঘুমিয়ে পড়ার পর আকস্মিকভাবে একদল তুর্কি সৈন্য তাদের উপর আক্রমণ চালায়
এবং তাদেরকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এ সংবাদ ক্রুসেডার বাহিনীর কাছে পৌঁছলে সকলে বলডুইনের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তাকেই এই ৩০০ সৈন্য নিহত হওয়ার জন্য দায়ী করে। দ্বিতীয় বিষয়টি হলো বলডুইনের আস্থাভাজন জৈনিক আর্মেনীয় নাগরিক বলডুইনকে সীমিত পরিসরের তারসুস নগরী ছেড়ে ফুরাত নদীর তীরে অবস্থিত এডেসা নগরী অভিমুখে অগ্রসর হওয়ার পরামর্শ দেয়। এডেসা ছিল তারসুসের তুলনায় বিস্তৃত, উর্বর ও সমৃদ্ধ এক নগরী। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকের ১৭তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।